নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। শিয়ালদা কোর্টের বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার সাজা শোনানোর আগে অবধি যে কটা দিন বিচার প্রক্রিয়া চলেছে তার মধ্যে সঞ্জয় রায়কে প্রায় 104খানা প্রশ্ন করেছেন। কিন্তু তার মধ্যে 4 নম্বর প্রশ্নটাই সঞ্জয় রায়কে করেছেন যে সঞ্জয় রায় আপনি ডানহাতি না বামহাতি। কেন বিচারক এই প্রশ্নটা প্রথমেই রেখেছিলেন সঞ্জয় রায়ের কাছে? কি এমন তথ্য প্রমাণ বিচারকের সামনে দেওয়া হয়েছিল যার উপরে ভিত্তি করে বিচারক সঞ্জয় রায়কে এই প্রশ্নটা করেছিল? দেখুন, আরজি করের এই ঘটনা ঘটার পর থেকেই তদন্ত নিয়ে নানাভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু যখন শিয়ালদা কোর্টে সিবিআই সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী হিসাবে চিহ্নিত না করলেও সঞ্জয় রায়ের এই ঘটনায় যে প্রত্যক্ষভাবে যোগ আছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবং তার উপরে ভিত্তি করে সঞ্জয় রায়কে দেখা গেছে দীর্ঘদিন ধরে কোনো রকম মুখ না খুললেও যখন সঞ্জয় রায়ের চার্জ গঠন হয়ে গেছে তারপরে সঞ্জয় রায় মুখ খোলা শুরু করেছে। এবং বিচারকের 33 এবং 34 নম্বর প্রশ্নের উত্তরে সঞ্জয় রায় তার সঙ্গে কি ঘটেছে, কোন পুলিশ অফিসার কি করেছে সে বিষয়ে কিন্তু সঞ্জয় রায় মুখ খোলা শুরু করেছিলেন। সঞ্জয় রায় বলেছিল যে 9 তারিখ তাকে যখন পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে লকআপে ঢোকানোর পরে একজন আইপিএস র্যাঙ্কের অফিসার তাকে বিশাল পরিমাণে মারধর করে এবং তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেই মালাটাও খুলে নিয়ে যায় এবং তাকে চুলের মুঠি ধরে বারবার মারার ফলে তার মাথা থেকে চুলও তারা ছিঁড়ে নিয়েছিলেন। এবং তারপরে তাকে বলা হয়েছিল যে তাকে স্বীকার করে নিতে যে ঘটনাটি সে ঘটিয়েছে এবং সে স্বীকার করেনি বলে পরের দিনে 10 তারিখে তাকে বিনীত গোয়েলের ঘরে নিয়ে যাওয়া হয় এবং বিনীত গোয়েলও সঞ্জয় রায়কে বলে যে ঘটনাটি যা ঘটেছে তা স্বীকার করে নিতে যে সেই ঘটিয়েছে, পরবর্তীকালে তাকে তারা ছাড়িয়ে নিয়ে আসবে এই আশ্বাস নাকি সঞ্জয় রায়কে দিয়েছিল। এবং তারপরে যখন বিচারক তাকে প্রশ্ন করেন যে তাহলে 3 তলায় এবং 4 তলায় যে সিসিটিভি ফুটেজ দেখা গেছে সেখানে তোমাকে ঘোরাঘুরি করতে কেন দেখা গেছে, তার প্রশ্নের উত্তরে সঞ্জয় রায় সেই সময় বলে যে এসআই অনুপ দত্তের নির্দেশে একজন নতুন পেশেন্টকে খোঁজার জন্যই সে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যায়। তারপরে যখন সেই পেশেন্টকে সে দেখতে না পায় তারপরে চেস্ট মেডিসিনের মেল ওয়ার্ডের একটি খালি বেডে সে নাকি বিশ্রাম নিচ্ছিল এবং সেই বিশ্রাম নেওয়ার সময় তার গলায় যে ব্লুটুথ ছিল সেই ব্লুটুথটা ওই খাটের উপরে পড়ে থাকে। পরবর্তীকালে সে হেলমেট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী প্রশ্নে যখন বিচারক তাকে বলেন যে তাহলে ডেড বডির পাশ থেকে আপনার মাথার চুল কেন কি করে পাওয়া গেল, তখন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তার মাথার চুল নাকি সেই আইপিএস অফিসার তাকে যখন লকআপে মারধর করছিল সেই সময় তার চুল ছিঁড়ে নিয়েছিল এবং পরবর্তীকালে সেই চুল এবং চেস্ট মেডিসিনের মেল ওয়ার্ডে ফেলে আসা সেই ব্লুটুথকেই তারা পরবর্তীকালে অন্য জায়গায় স্থানান্তরিত করে সরিয়ে নিয়ে তাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছে। তারপরে যখন বিচারক তাকে জিজ্ঞাসা করে যে তাহলে তার শরীরে যে আঁচড়ের দাগ রয়েছে তাহলে সেই দাগটা কি করে আসে, তারপরে সে বাঁচার জন্য হয়তো বলে যে অনুপ দত্ত এবং অনুপ দত্ত তাকে মেদিনীপুরে নিয়ে গেছিল এবং সেখানে সে একটি পাহাড়ে উঠতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে তার হাত পা ছিলে যায় এবং সেটাকেই নাকি পরবর্তীকালে এই কলকাতা পুলিশ এর সাথে যুক্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করেছে। সিবিআই তখন আদালতে দাঁড়িয়ে বলেন যে এতদিন যতদিন আমাদের কাস্টাডিতে ছিল বা আমরা জিজ্ঞাসাবাদ করেছি কোনো রকম ভাবে সঞ্জয় রায় কোনো রকম আমাদের সহযোগিতা করেনি, এমনকি কোনো মুখও খোলেনি। আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জয় রায় যে কথাগুলো বলছে সেটা একমাত্র চার্জ গঠনের পরেই তার মুখ খুলেছে, কিন্তু আমাদের সামনে এই নিয়ে সঞ্জয় রায় কোনো কথা কিন্তু বলেনি। সুতরাং সঞ্জয় রায়ের এই কথার উপরে ভিত্তি করে যদি সিবিআই তার তদন্ত এগোয় তাহলে অন্যদিকে যদি সঞ্জয় রায়ের কথা সত্যিও হয় তাহলে কিন্তু অনেক রাঘব বোয়াল এখনো বাইরে আছে, যাতে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে আগামী দিনে তাদের তদন্তের আয়ত্তার আনার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো সব অপরাধীরাই বাঁচার জন্য কোনো না কোনো ছুতো ব্যবহার করবে। সঞ্জয় রায় হয়তো তাই করেছে।
কারণ সর্বশেষে সঞ্জয় রায় তার রুদ্রাক্ষের মালার কথা বলেছে যে যদি আমি ধর্ষণ করতাম বা আমি তার সাথে ধস্তাধস্তি করতাম তাহলে রুদ্রাক্ষের মালাটা থাকতো না, সেটা ছিঁড়ে যেত। কিন্তু সেই রুদ্রাক্ষের মালাটা পুলিশ নাকি তার গলা থেকে খুলে নিয়েছিল। এই কথা কোর্টে তিনি জানিয়েছিলেন এবং বারবার তিনি কোনোভাবে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু দেখুন, এই ঘটনা যখনই ঘটেছে তখনই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু বলেছে যে সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। কারণ একজন 31 বছরের ডাক্তারি পড়ুয়া আর সঞ্জয় রায়ের মতো একজন রোগা পাতলা চেহারা একটা ছেলের পক্ষে এই ঘটনা ঘটানো কিন্তু সম্ভব নয়। এই কথা আনাচে কানাচে উঠেছে এবং সর্বস্তরের সবাই এই কথা বলেছে, সর্বস্তরের সবাই এই কথা বলেছে। কিন্তু বিচারক, শিয়ালদা কোর্টের বিচারক তার 104খানা প্রশ্নের মধ্যে প্রথম 4 নম্বর প্রশ্নেই সঞ্জয় রায়কে কেন জিজ্ঞাসা করলেন যে সঞ্জয় রায় আপনি ডানহাতি না বামহাতি। সিবিআই যে তথ্য সেই বিচারকের সামনে তুলে ধরেছিল সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে সঞ্জয় রায় যখন সিভিক পুলিশে জয়েন করেছে সেই সময় দাঁড়িয়ে তার বায়োডাটার সময় তিনি যে সমস্ত নথি সেখানে জমা দিয়েছেন সেই নথিতে উল্লেখ আছে যে সঞ্জয় রায় একজন প্রফেশনাল বক্সার। সঞ্জয় রায় একজন প্রফেশনাল বক্সার। শুধু তাই নয়, সেই প্রশ্নে বিচারপতি প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নে তিনি বলেছিলেন, সেই প্রশ্নে তিনি উল্লেখ করেছিলেন যে ফ্রম দ্য ডকুমেন্টস অ্যাটাচ উইথ ইউর অ্যাপয়েন্টমেন্ট ইট অ্যাপিয়ার্স দ্যাট you participated in junior boxing championship organized by Bhawanipur Boxing Association in the year 2004. 2004 সালে ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশন থেকে একটা বক্সিং জুনিয়র চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হয় এবং সেই চ্যাম্পিয়নশিপেই এই সঞ্জয় রায় কিন্তু রানার হয়েছিল। সেই চ্যাম্পিয়নশিপে সঞ্জয় রায় রানার হয়েছিল, অর্থাৎ পেশাদারি বক্সিং খেলোয়াড় ছিল এবং রীতিমতো প্রফেশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিত এই সঞ্জয় রায়। প্রফেশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিত এই সঞ্জয় রায় এবং তার পরিপ্রেক্ষিতেই বিচারক সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করেছিল যে ইউ আর এ রাইট হ্যান্ডেড পারসন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। সঞ্জয় রায় কিন্তু এই প্রশ্নের উত্তরে বলেছিল যে হ্যাঁ, আমি ডানহাতি মানুষ এবং আমি সেই 2000 সালের এই বক্সিং চ্যাম্পিয়নশিপে আমি রানার আপ হয়েছিলাম। তাহলে সঞ্জয় রায় যে শুধু সিভিক ভলেন্টিয়ার এবং সঞ্জয় রায় যে একটা রোগা পাতলা ছেলে, সঞ্জয় রায়ের একার পক্ষে এই জিনিস ঘটানো সম্ভব নয়। কিন্তু একথা কিন্তু কেউ জানতেন না যে সঞ্জয় রায় একজন বক্সিং প্লেয়ার ছিল, শুধু প্লেয়ারই না, প্রফেশনাল বক্সার ছিল এবং বিভিন্ন চ্যাম্পিয়নশিপে সে পার্টিসিপেট করত এবং সেখানে কিন্তু সে চ্যাম্পিয়নশিপে রানার আপও হয়েছে। এবং কেন কোন তথ্যের উপরে ভিত্তি করেই বা বিচারক সঞ্জয় রায়কে এই প্রশ্নটা করলেন এবং তার যে বায়োডাটা সঞ্জয় রায় জমা দিয়েছিল তার সাথে এই বক্সিং চ্যাম্পিয়নশিপের যোগসূত্র তিনি তুলে ধরলেন কি হিসাবের উপরে ভিত্তি করে। সেই ডাক্তারি পড়ুয়ার যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে যে সেই পড়ুয়ার বাঁ গালে মারাত্মকভাবে আঘাত আছে এবং সজোরে আঘাত, এবং সেই ফরেন্সিক রিপোর্ট বলছে সেই আঘাতটি একজনই করেছে এবং সেই আঘাতটি যে করা হয়েছে সেই আঘাতের ফলে ভেতরে রক্তক্ষরণ হয়েছে, যার যে পাঞ্চ করা হয়েছে সেই পাঞ্চটা অনেকটা জোরে করা হয়েছে এবং যেহেতু বাগালে করা হয়েছে সুতরাং যারা রাইট হ্যান্ডেড হবে তারাই কিন্তু যে ঘুষিটা চালাবে সেটা কিন্তু তার বাগালে পড়বে এবং সেই ঘুষির ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে যে ঘুষিটা সেই গালে চালানো হয়েছিল, সেই ঘুষিটা একজনই চালিয়েছিল এবং সেই ঘুষিটা কোনো রাইট হ্যান্ডেড পার্সন যিনি থাকবেন, যিনি ডানহাতি ব্যক্তি, তিনিই কিন্তু চালিয়েছিল। এবং যখন এই তথ্যটা বা এই ফরেন্সিক রিপোর্টটা বিচারকের সামনে আসে তখন কিন্তু বিচারক সঞ্জয় রায়কে ডিরেক্ট জিজ্ঞাসা করেন প্রথমেই যে আপনি ডানহাতি না বামহাতি, এবং তখন সঞ্জয় রায় বলেন যে না, আমি ডানহাতি, আমি ডান হাত দিয়েই সব কাজ করি। তারপরেই কিন্তু বিচারক জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি প্রফেশনাল বক্সার, আপনি কি বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতেন, আপনি কি ভবানীপুর বক্সিং চ্যাম্পিয়নশিপে 2004 সালে অংশগ্রহণ করেছিলেন যেখানে আপনি রানার আপ হয়েছিলেন। যে তথ্য আপনি সিভিক পুলিশে অংশগ্রহণ করবার সময়
আপনার বায়োডাটার সঙ্গে দিয়েছিলেন, এটা কি সত্যি না মিথ্যা? সেই সময় সঞ্জয় রায় কিন্তু বলেন যে হ্যাঁ, আমি প্রফেশনাল বক্সার এবং আমি অনেক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছি, যার মধ্যে 2004 সালে আমি ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশন থেকে যে চ্যাম্পিয়নশিপ করেছিল সেখানে আমি রানার আপ হয়েছিলাম। সুতরাং এই যে 4 নম্বর প্রশ্ন, যে 4 নম্বর প্রশ্নের মধ্যে থেকে এতদিনে মানুষ জিজ্ঞাসা করছিলেন বা কথা বলছেন যে সঞ্জয় রায় একা কিভাবে, ওই রোগা পাতলা মানুষ যাকে একটা ধাক্কা দিলে পড়ে যায়, সে কিভাবে সেই নির্যাতিতা পড়ুয়াকে মারল, সেটা কি করে সম্ভব হয় একার পক্ষে? হয়তো একা করেনি, আরো জন জড়িত আছে। কিন্তু একজন বক্সার সে যদি একজন মহিলাকে ঘুষি মারে, সেই ঘুষির জোর কতটা হতে পারে, আঘাত কতটা হতে পারে, সেটা কিন্তু অনেকাংশে বোঝা যাচ্ছে। এবং পোস্টমর্টেমের সময় যে ফটোগ্রাফ তুলে রাখা হয়েছে, যে ফটো পাওয়া গেছে, সেই ফটোতে একাধিক জায়গায় তার আঘাত পাওয়া গেছে, যে একাধিক শরীরের আঘাতে তার ব্লাড ক্লট হয়ে রয়েছে, মানে মধ্যে শরীরের ভেতরে রক্ত জমে আছে। সুতরাং সেটাতে কেউ সজোরে অবশ্যই আঘাত করেছে, সেই আঘাতের পরে তার শরীরের ভেতরে কিন্তু ব্লাড ক্লট হয়েছে। সুতরাং এই যে একাধিক তথ্য যখন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তার নির্দেশনামা সে শিয়ালদা কোর্টের ওয়েবসাইটে আপলোড করে, তারপর থেকে কিন্তু তদন্ত নিয়ে একাধিক ধোঁয়াশা আবার দানা বেঁধেছে। যেরকম ভাবে পুলিশের তদন্ত নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আগে উঠেছিল, সেরকম এই নির্দেশনামা থেকে প্রশ্ন কিন্তু উঠেছে যে পুলিশ তার তদন্ত ঠিকঠাক করেনি। তার সঙ্গে সঙ্গে সিবিআই এর তদন্ত যে শুধুমাত্র এই পুলিশের তদন্তের উপরে শিলমোহর দিয়েছে, তার তদন্তও যে খুব একটা এগোয়নি, সেটাও কিন্তু তারা নির্দেশনামার মধ্যে থেকে সামনে চলে এসেছে। সুতরাং এই তদন্ত যদি আগামী দিনে এগোয়, আরো কি কি উদ্ঘাটিত হতে পারে সেদিকেই আমাদের দৃষ্টি থাকবে। আপনাদের কি মনে হয়, একজন যে বক্সার, একজন সিভিক ভলেন্টিয়ার রোগা পাতলা, সে যে বক্সিং এ রানার হতো, সে যে প্রফেশনাল বক্সার ছিল, এটা কিন্তু একমাত্র শিয়ালদা কোর্টের বিচারক যখন নির্দেশনামায় তার যে নির্দেশনামা আপলোড করেছে, সেই নির্দেশনামায় কিন্তু আমাদের এই তথ্য সামনে এসেছে। সুতরাং আপনাদের কি মনে হয় যে সঞ্জয়ের একার পক্ষে একজন ডাক্তারি পড়ুয়াকে ঘুষি দিয়েই মেরে ফেলা সম্ভব? গলা টিপে তার একার পক্ষেই মেরে ফেলা সম্ভব? আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।